স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, সব ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, লেসন 2 অল অ্যাবাউট এ ডগ, লেসন 3 অটম, এই তিনটি লেসনের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা সমেত ভিডিও আপলোড করে দিয়েছি। এই তিনটি লেসনের সব এক্সারসাইজ সলভ করে দিয়েছি, যা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা চ্যানেলে পেয়ে যাবে। আমি এ ডে ইন দ্য জু টেক্সটটির বঙ্গানুবাদ ও ব্যাখ্যা করে ভিডিও ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। এখন আমি লেসন 4 এ ডে ইন দ্য জু টেক্সটটির সমস্ত এক্সারসাইজ রাইটিং সহ তোমাদের জন্য সলভ করব। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক আনসারে টিক দিতে বলেছে ফ্রম দ্য গিভেন মানে প্রদত্ত অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্যে যেটা সঠিক হবে সেটাতে দাগ দিতে বলেছে। 1, দ্য অ্যাভারেজ ডে ইন দ্য জু। চিড়িয়াখানায় গড়পড়তা দিন বিগিনস শুরু হয় জাস্ট বিফোর, ঠিক আগে। কিসের আগে? এ দিয়ে ডাস্ক সন্ধ্যা, বি দিয়ে ডন ভোর, সি দিয়ে আফটারনুন, আর ডি দিয়ে ইভিনিং সন্ধ্যা। তাহলে উত্তরটা হচ্ছে বি এরটা ডন, এটাই উত্তর হবে। একটা জুতে গড়পড়তা দিন শুরু হয় ঠিক ভোরের আগে। এটা আমি দেখো নিচে রেফারেন্স দিয়ে দিয়েছি, প্যারা 2 লাইন 1, টেক্সটের প্যারা 2 লাইন 1-এ তোমরা এই লাইনটা দেখতে পাবে। এটা তোমাদের সুবিধার জন্য দিয়েছি, টেক্সটের কোথা থেকে এই লাইনটা দিয়েছে। কিন্তু তোমাদের আমি বারবার বলে দিচ্ছি, এই রেফারেন্স কিন্তু পরীক্ষায় তোমাদের একেবারেই দিতে হবে না। নাম্বার 2, দ্য বার্ডস সার্চিং দ্য ডিউই গ্রাস। পাখিরা যারা সার্চ করে ডিউই ঘাস, শিশির ভেজা ঘাস, অন দ্য লন তৃণভূমিতে, তারা কোন পাখি? এ দিয়ে পিহেন্স ময়ূরী, বি দিয়ে পিকক্স ময়ূর, সি দিয়ে রবিনস, আর ডি দিয়ে থ্রাসেস। এই রবিন থ্রাস দুটোই পাখির নাম। উত্তরটা হচ্ছে পিহেন্স। শিশির ভেজা তৃণভূমিতে ঘাসের মধ্যে যারা খোঁজে সেই পাখিগুলো হলো ময়ূরী। এর রেফারেন্স প্যারা 2 লাইন 6-এ তোমরা এই লাইনটা পেয়ে যাবে। 3-এরটা স্টিফেন উইথ ব্রুম ইন হিজ হ্যান্ড, হাতে ঝাঁটা নিয়ে ওয়াজ গার্ডিং পাহারা দিচ্ছিল ওভার দ্য, কাদের? এ দিয়ে বিয়ার্স ভাল্লুকদের, বি দিয়ে গরিলাদের, সি দিয়ে এপস বন মানুষদের, আর ডি দিয়ে আছে আর্মাডিলো। তাহলে উত্তরটা এখানে হবে এপস। স্টিফেন হাতে ঝাঁটা নিয়ে পাহারা দেয় বন মানুষদের। এটা তোমরা এই লাইনটা পেয়ে যাচ্ছ প্যারা 4 লাইন 5-এ, এই লাইনটা তোমরা দেখতে পাবে। 4, দ্য নেম অফ দ্য ব্ল্যাক সেলেবস এপ ওয়াস। ব্ল্যাক সেলেবস যে এপটা ছিল তার নাম কি ছিল? যে বন মানুষটা ছিল তার নামটা কি ছিল? এ দিয়ে দিয়েছে এটাম, বি দিয়ে জেরেমি, সি দিয়ে মাইক, আর ডি দিয়ে স্টিফেন। উত্তরটা হবে এটাম। ব্ল্যাক সেলেব যে বন মানুষটা ছিল তার নাম ছিল এটাম। পরেরটা 5, দ্য রেপটাইলস ডোজড। সরীসৃপরা ঝিমিয়েছিল ইন দ্য টেম্পারেচার অফ, তাপমাত্রায়, কত তাপমাত্রায়? এ দিয়ে 60 ডিগ্রি 60 ডিগ্রি, বি দিয়ে 70 ডিগ্রি 70 ডিগ্রি, সি দিয়ে 80 ডিগ্রি 80 ডিগ্রি, আর ডি দিয়ে 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 80 ডিগ্রি। সরীসৃপরা ঝিমিয়েছিল 80 ডিগ্রি তাপমাত্রায়। তারপর এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ 15 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলোর 15টা শব্দে উত্তর দাও, মানে এই প্রশ্নগুলোর 15টা শব্দে উত্তর দিতে বলেছে। 1, হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। আকাশকে কেমন দেখায় অ্যাজ, যখন, ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড যখন একজনকে জাগানো হয়, বাই দ্য বার্ড সং। তাহলে বার্ড সং পাখির গানে যখন একজন জেগে ওঠে তখন আকাশটাকে কীরকম দেখায়? দ্য স্কাই লুকস স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো। আকাশকে দেখায় স্লাইটলি হালকা, টিঞ্জড আভাযুক্ত বা রঞ্জিত। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো যেখানে এখানে প্রশ্নটা যেরকম দিয়েছিল হাউ ডাজ দ্য স্কাই লুক, আমি সেই স্কাই লুকস ওখান থেকেই শুরু করেছি। এবার উত্তরটা লিখে দিয়েছি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো অ্যাজ, আবার প্রশ্নটা লিখে দিয়েছি অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড যখন একজনকে জাগানো হয়, একজন জেগে ওঠে, বাই দ্য বার্ড সং পাখির গানে।
পরেরটা টুয়েরটা, হাউ ডু প্যারটস অ্যান্ড প্যারাকিট স্যালুট দ্য পিপল, কেমনভাবে টিয়া পাখি আর প্যারটস আর প্যারাকিটস, এবং প্যারাকিট এটা বড় টিয়া, স্যালুট দ্য পিপল, কেমনভাবে ভাবে এই টিয়া আর এই বড় টিয়াগুলি মানুষদের স্যালুট করে, অভিবাদন জানায়, বা এখানে স্যালুটকে তোমরা স্যালুটও বলতে পারো। তাহলে কেমন করে টিয়া পাখি এবং বড় টিয়াগুলো মানুষকে অভিবাদন জানায়। দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিট স্যালুট দ্য পিপল, প্যারট এবং প্যারাকিটগুলো অভিবাদন জানায় মানুষদের উইথ এ ক্যাকাফোনি অফ সাউন্ড, তাহলে কর্কশ শব্দ করে। পরেরটা নাম্বার 3, হোয়াট ডু অল দ্য অ্যানিমেলস ডু অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, কি অল দ্য অ্যানিমেলস ডু সব প্রাণীরা করে অ্যাট দ্য স্টার্ট শুরুতে, অফ এ নিউ ডে একটা নতুন দিনের শুরুতে সব প্রাণীগুলো কি করে। অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, দেখো যেখানে প্রশ্নটা যেরকম দেওয়া আছে সেরকমই আমি শুরু করেছি, ওখান থেকে তুলে নিয়েছি। অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, এইভাবে তোমরা প্রশ্নের উত্তর করবে। অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে অল দ্য অ্যানিমেলস, সমস্ত প্রাণীগুলো, এটাও প্রশ্নে দেওয়া আছে। বিকাম এক্সাইটেড হয় উত্তেজিত, অ্যান্ড এগার এবং উৎসুক হয়, অ্যান্ড বাসেল হইচই করে, অ্যাবাউট দ্য কেজেস তাদের খাঁচাগুলোর চারদিকে। তারপরেরটা, অ্যাজ দ্য লাইট ফেডস যখন আলো ম্লান হয়, হোয়ার ডাজ দ্য রবিন ফ্লাই অফ, কোথায় রবিন মানে একটা পাখির নাম, রবিন কোথায় উড়ে যায়, টু ফ্লাই অফ টু কোথায় উড়ে যায়। এখানেও দেখো প্রশ্ন থেকে তুলে দিয়েছি, তোমাদেরও এরকম করতে হবে। অ্যাজ দ্য লাইটস ফেডস, যখন আলো অর্থাৎ দিনের আলো ফেড হয়ে যায়, ম্লান হয়ে যায়, ম্লান হতে শুরু করে, দ্য রবিন ফ্লাইজ অফ রবিন উড়ে যায়, টু রুস্ট বসার জায়গায়, ইন দ্য মিমোসা ট্রি লজ্জাবতী গাছে বসার জায়গায় উড়ে চলে যায়। পরেরটা এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ 25 ওয়ার্ডস, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে 25টা শব্দে। হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজেস, কী কাজ জেরেমি এবং মাইক করে ইন দ্য গরিলাস কেজেস, গরিলাদের খাঁচার মধ্যে জেরেমি এবং মাইক কী কাজ করে। আনসার, এখানে দেখো ইন দ্য গরিলাস কেজেস যেখানে প্রশ্নে দেওয়া হচ্ছিল সেখান থেকে এখানে তুলে দিয়েছি। ইন দ্য গরিলাস কেজেস গরিলার খাঁচার মধ্যে, জেরেমি অ্যান্ড মাইক সুইপ আপ ঝাড় দেয়, দ্য মেস নোংরা ঝাড় দেয়, অন দ্য ফ্লোর মেঝের উপর যে নোংরা থাকে সেগুলোকে ঝাড় দেয়, অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট এবং ছড়িয়ে দেয় ফ্রেশ তাজা হোয়াইট সাদা সডাস্ট কাঠের গুঁড়ো। টুয়েটটা, ডিসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস ইন দ্য রেপটাইল হাউস, বর্ণনা করো দ্য স্টেট অবস্থা অফ দ্য ফ্রগস ব্যাঙেদের, অ্যান্ড স্নেকস এবং সাপেদের, ইন দ্য রেপটাইল হাউস সরীসৃপদের ঘরে। আনসার, ইন দ্য রেপটাইল হাউস ওই যে ওখানে প্রশ্নে বলেছিল সেই প্রশ্ন থেকে তোমাদেরকে আবার তুলে দিতে হবে। ইন দ্য রেপটাইল হাউস ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিস, প্লেজেন্ট মানে হচ্ছে সুখকর মনোরম, টেম্পারেচার অফ 80 ডিগ্রিস 80 ডিগ্রি টেম্পারেচারে, দ্য ফ্রগস মেক গাল্পিং সাউন্ড, ব্যাঙেরা করে গাল্পিং সাউন্ড মানে হচ্ছে ঢোক গেলার শব্দ করে। তোমাদের দেখো সুবিধার জন্য আমি সমস্ত মানে বেশিরভাগ ওয়ার্ডের মানে যেগুলো একটু জটিল তার মানে আমি এখানে লিখে দিয়েছি। অ্যান্ড দ্য স্নেকস ওয়াচ এবং সাপেরা ওয়াচ করে লক্ষ্য করে, কামলি শান্তভাবে, উইথ লিডলেস আইস পাতাহীন চোখ দিয়ে তারা ওয়াচ করে মানুষকে দেখে। এরপরে পরেরটা, হোয়াট উড ওয়ান সি একজন কি দেখে, অ্যান্ড হিয়ার এবং শোনে, হোয়াইল লাইং ইন বেড যখন সে শুয়ে থাকে, ইন বেড বিছানায়, অ্যাট নাইট রাত্রিবেলা। চিড়িয়াখানায় যখন একটা লোক একজন রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকে তখন সে কি দেখে এবং শোনে। আনসার, হোয়াইল লাইং ইন বেড যখন শুয়ে থাকে বিছানায়, অ্যাট নাইট রাত্রে, ওয়ান ক্যান সি একজন দেখতে পায়, দ্য মুন সেপারেটিং ইটসেলফ চাঁদ আলাদা করছে, ইটসেলফ মানে নিজেকে, ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ গাছের ছায়া থেকে, শ্যাডো মানে ছায়া, অফ দ্য ট্রিজ, অ্যান্ড হিয়ার এবং শুনতে পায়, লায়ন্স কাপ সিংহেরা কাশছে। নেক্সট এক্সারসাইজ 4, ক্লাসিফাই দ্য আন্ডারলাইনড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস,
শ্রেণীবিভাগ করো, ক্লাসিফাই কথাটির অর্থ আন্ডারলাইন্ড, নিচে দাগ দেওয়া অ্যাডভার্বগুলোকে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, দেয়ার ফাংশনস তাদের কাজ অনুসারে, ইন দ্য চার্ট বিলো নিচে যে চার্ট আছে ওই চার্টে এইগুলোর ফাংশন হিসেবে তাদের কাজ হিসেবে এই অ্যাডভার্বগুলোকে কী রকমের কী ধরনের অ্যাডভার্ব আর সেটা কী ধরনের অ্যাডভার্ব সেটাকে শ্রেণীবিভাগ করতে হবে। তাহলে এখানে দেখো এতে কি দিয়েছে, আই হ্যাভ অলরেডি ডান দ্য জব, আমি ইতিমধ্যেই জব কাজটা করে ফেলেছি। এখানে দেখো অলরেডির তলায় দাগ দেওয়া আছে, এটা কি ধরনের অ্যাডভার্ব, এটা ইতিমধ্যে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, কারণ আমি এখানে সময়ের কথা বলেছি, আমি ইতিমধ্যেই কাজটা করে ফেলেছি কোন সময়, ইতিমধ্যেই, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পরেরটা, বাপ্পা ক্যান গো এনিহোয়ার ফর হিজ ওয়ার্ক, বাপ্পা যেতে পারে যে কোনো জায়গায় ফর হিজ ওয়ার্ক, তাহলে এখানে এনিহোয়ারের তলায় আন্ডারলাইন, এখানে এনিহোয়ারকে আন্ডারলাইন করা আছে, তাহলে এনিহোয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ এটা প্লেস। পরেরটা, পূজা অফেন কামস টু মাই প্লেস, পূজা প্রায়ই আসে টু মাই প্লেস, প্লেস মানে এখানে জায়গা, অর্থাৎ আমার বাড়িতে আসে। তাহলে এই অফেনটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কতবার, বারবার আসে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কথাটার অর্থ হচ্ছে বারবার, কতবার এটা বোঝাচ্ছে, তাহলে অফেনটাই হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। পরেরটা, নার্গিস সিংস সুইটলি, নার্গিস গান করে, কিভাবে গান করে, মিষ্টিভাবে, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে সেটা বুঝিয়েছে। পরেরটা এক্সারসাইজ 5, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর, নিচে দাগ দাও ক্লজেস, বাক্যাংশগুলোর নিচে দাগ দাও, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর মধ্যে, অ্যান্ড স্টেট এবং বলো হোয়াট কাইন্ড অফ ক্লজেস কী ধরনের ক্লজ দে আর, তারা কী ধরনের ক্লজ। এটা অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, অ্যাজ মানে যেহেতু, হি ওয়াজ নট দেয়ার যেহেতু সে সেখানে ছিল না, আই স্পোক টু হিজ ব্রাদার আমি কথা বলেছিলাম তার ভাইয়ের সঙ্গে, সে ছিল না সেখানে, সেই জন্যে আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এখানে দেখো আনসার আমি করে দিয়েছি, আই স্পোক টু হিজ ব্রাদার, এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, এইটা প্রিন্সিপাল ক্লজ কথাটির অর্থ যে ক্লজ কারোর উপরে নির্ভরশীল নয়, নিজের একটা মানে তৈরি করার জন্য। তাহলে আই স্পোক টু হিজ ব্রাদার, আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, এই কথাটির মানে হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজ কারোর উপর নির্ভরশীল নয়, মানে তৈরি করার জন্য, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হচ্ছে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে সেখানে ছিল না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমি তার ভাইয়ের সঙ্গে কেন কথা বলেছিলাম তার কারণ জানতে চাইছে, তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আমার ক্লজের ক্লাসগুলো ফলো করলে তোমরা বুঝতে পারবে এটা। বিয়েরটা, দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া, হাউস যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিলেন, কবি নজরুল জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িটা হচ্ছে চুরুলিয়াতে। দ্য হাউস ইজ ইন চুরুলিয়া, এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাড়িটা হয় চুরুলিয়াতে। এবার হোয়ার নজরুল ওয়াজ বর্ন, যেখানে কবি নজরুল জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এটা এই পার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ, দুটোই তোমরা বলতে পারো, কারণ এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। হাউসের সম্পর্কে, দ্য হাউস নাউন, এই নাউনটার সম্পর্কে বাড়তি কিছু বলেছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। সি সেইড দ্যাট সি উড রিটার্ন সুন, সে বলেছিল যে সে ফিরে আসবে তাড়াতাড়ি, তাহলে সি সেইড এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সে বলেছিল। আর দ্যাট সি উড রিটার্ন সুন এই পার্টটা হচ্ছে নাউন ক্লজ, কারণ নাউন ক্লজ কোথায় বসে, বাক্যের যে যে জায়গায় নাউন বসে সেখানে নাউন ক্লজ বসে। এখানে সি সেইড, তারপরে দেখো এখানে অবজেক্টের জায়গায় বসেছে এটা, তাই জন্য এটা, সেই কারণে এটা নাউন ক্লজ। পরেরটা, হ্যাভ ইউ রেড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি, তুমি কি বইটা পড়েছো যেটা তুমি ধার করেছিলে আমার থেকে।
তাহলে এখানে দেখো হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বইটা পড়েছো, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা নিজের মানে নিজেই তৈরি করতে পারছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মূল ক্লজ এটা। আর আরেকটা দেখো পার্টটা দেখো, হুইচ ইউ বরোড ফ্রম মি, যেটা তুমি আমার কাছ থেকে ধার করেছিলে, এটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, দুটোই বলা যেতে পারে। তাহলে কিভাবে হলো, হ্যাভ ইউ রেড দ্য বুক, এই যে বুক এটা নাউন, এই বুক নাউন সম্পর্কে হুইচ ইউ বরোড ফ্রম মি এই ক্লজটা বলেছে। তাই নাউনের সম্পর্কে যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, সেই কারণে এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি তোমাদের হালকা করে যতটুকু বোঝানো যায় অল্পের মধ্যে বুঝিয়ে দিলাম, কিন্তু এইগুলোকে খুব ডিটেলস আলোচনা করলে তবেই ছাত্ররা পুরোপুরি বুঝতে পারে। এক্সারসাইজ 6, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। এই নিচের সেন্টেন্সগুলোকে সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স এইগুলোর মধ্যে তোমরা আইডেন্টিফাই করো, মানে চিহ্নিত করো কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, সে খুবই টায়ার্ড, খুবই সে ক্লান্ত, টু ওয়াক অ্যালোন একা হাঁটার পক্ষে, তার মানে সে এতই ক্লান্ত যে সে একা হাঁটতে পারছে না। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। পরেরটা, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, আমার আছে একটি বন্ধু যে বাস করে মুম্বাইতে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখতে পাচ্ছ এখানে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে লিভস এখানে। আর আগের সেন্টেন্সটায় দেখো এখানে ইজ একটা, হি ইজ, এখানে ইজ একটা ভার্ব আছে আর এখানে দুটো ভার্ব আছে। আর এইটা হচ্ছে হু লিভস ইন মুম্বাই, এইটা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা, প্রিয়ম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই, প্রিয়ম একটা চিঠি লিখেছিল কিন্তু সে কোনো উত্তর পায়নি। এখানে দেখতে পাচ্ছ দুটো সেন্টেন্সকে বাট দিয়ে যুক্ত করা আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা দুটো বাক্যকে শুধু এখানে বাট দিয়ে যোগ করা রয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দুটো ভার্ব আছে, একটা রোট আর আরেকটা হচ্ছে গট। পরেরটা দুটোই ফিনিট ভার্ব। পরেরটা, বিইং ইল, অসুস্থ হওয়ার জন্য, বিইং মানে হয়ে বা হওয়ার জন্য, আই কুড নট অ্যাটেন্ড স্কুল, আমি স্কুলে উপস্থিত হতে পারিনি। তাহলে এটা সিম্পল সেন্টেন্স, কারণ বিইং ইল, এখানে বিইং ইল এই পোর্শনটায় কিন্তু কোনো ভার্ব নেই। আর আই কুড নট অ্যাটেন্ড, এখানে কুড অ্যাটেন্ড এই ভার্বটা রয়েছে, এটা সিম্পল সেন্টেন্স। পরেরটা 5-এরটা, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট হি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড, সে বলেছিল আমাকে, যে কি বলেছিল, দ্যাট হি উড এন্টার এ হাউস, সে ঢুকবে একটা বাড়িতে, হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড, যে বাড়িটাকে বিশ্বাস করা হয় যে একটা ভুতুরে বাড়ি। তাহলে এখানে দেখো টোল্ড একটা ভার্ব রয়েছে, আবার দেখো হি উড এন্টার, এই উড এন্টার এক ভার্ব রয়েছে, আবার ইজ ভার্ব রয়েছে, এখানে অনেকগুলো ভার্ব রয়েছে। এবং এই যে এখানে এই সেন্টেন্সটাতে দেখো অনেকগুলো এখানে ক্লজও রয়েছে। এখানে দেখো নাউন ক্লজ, দ্যাট হি উড এন্টার হে হাউস, এই পুরোটা হচ্ছে নাউন ক্লজ। আবার এখানে ভিতরে দেখো এ হাউস হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড, এবার বাড়ির সম্পর্কে বলেছে, তাহলে আবার এইটুকু হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, নিঃসন্দেহে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা 6-এরটা, দ্য সান শাইন্স ব্রাইটলি, সূর্য আলো দেয় উজ্জ্বলভাবে, অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম, এবং ফুলেরা ফোটে। এখানে দেখো অ্যান্ড দিয়ে দুটো পূর্ণ বাক্যকে এখানে কমপ্লিট সেন্টেন্সকে এখানে যুক্ত করে দেওয়া আছে। এখানে দেখো সায়েন্স একটা ভার্ব রয়েছে, আর এখানে দেখো ব্লুম একটা ভার্ব রয়েছে, ফিনিট ভার্ব, তাই এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা, রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস, একটা চিঠি লেখো হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে, অফ ইউর স্কুল, তোমার স্কুলের, উইদিন 100 ওয়ার্ডস 100 শব্দের মধ্যে, সিকিং চেয়ে, লিভ ছুটি, ফর 3 days 3 দিনের জন্য, টু ভিজিট ইউর এইলিং গ্র্যান্ডমাদার, ভ্রমণ করার জন্য তোমার এইলিং অসুস্থ ঠাকুমার কাছে ঠাকুমাকে দেখা করার জন্য তুমি
একটা 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা চিঠি লেখো। এটা দেখো একটা ফর্মাল লেটার, এটা স্কুলের শিক্ষককে লিখতে হবে। আনসার কীভাবে করতে হবে আমি এখানে লিখে দিয়েছি। টু দ্য হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস, এখানে যেরকম যাদের স্কুলে হেডমাস্টার আছে তারা হেডমাস্টার দেবে, যাদের স্কুলে হেডমিস্ট্রেস আছে তারা হেডমিস্ট্রেস দেবে, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা রূপে যেমন আছে সেরকম দেবে। তারপরে এখানে আমি স্কুলের নাম লিখে দিয়েছি এবিসি স্কুল। তোমরা এরকম একটা নাম দিয়ে দেবে এবিসি স্কুল। আমি এখানে একটা ঠিকানা দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা ঠিকানা দিয়ে দেবে। তারপর এখানে সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিত জন্য ছুটি, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে স্যার অবলিক ম্যাডাম, তোমরা যেরকম লিখবে, তোমাদের কেউ যদি স্যারকে লিখতে চাও তাহলে স্যারকে লিখবে, আর কেউ যদি ম্যাডামকে লিখতে চাও তাহলে ম্যাডাম লিখে শুরু করবে, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। তারপরে দেখো একটু ছেড়ে লিখতে হবে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, এটা আপনাকে জানানোর যে আই রোহিত, আর এখানে রনিতা ঘোষ আমি দিয়েছি। ছেলেরা হলে এরকম তোমরা নিজেদের নাম লিখবে, ছেলেরা যারা লিখবে তারা নিজের নাম লিখবে, আর মেয়েরা যারা লিখবে তারা নিজের নাম এখানে লিখে দেবে। এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল, আপনার স্কুলের ক্লাস 9-এর স্টুডেন্ট উইল নট বি এবল মানে সক্ষম হওয়া, এখানে নট আছে, সক্ষম হব না, টু অ্যাটেন্ড দি স্কুলে উপস্থিত থাকতে ফর 3 days, 3 দিনের জন্য, অ্যাজ যেহেতু, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো টু পুরুলিয়া, আমাকে পুরুলিয়া যেতে হবে, উইথ মাই পেরেন্টস, আমার বাবা মায়ের সঙ্গে, টু ভিজিট দেখা করতে মাই এইলিং গ্র্যান্ডমাদার, আমার অসুস্থ ঠাকুমাকে, সিন্স যেহেতু, হার কন্ডিশন হ্যাজ ওরসেন, যেহেতু তার অবস্থা খারাপ হয়েছে, দিস ডেজ এই কয়েকদিনে, উই হ্যাভ টু ভিজিটার আমাদেরকে ভ্রমণ করতে হবে তাকে, আমাদেরকে তার সঙ্গে দেখা করতে হবে, উই আর শিডিউল টু কাম ব্যাক, আমরা নির্ধারিত রয়েছে যে আমরা ফিরে আসব, বাই সানডে রোববার, অ্যান্ড আই ক্যান রিজয়েন, আমি পুনরায় যোগদান করতে পারি স্কুলে, ফ্রম মন্ডে থেকে, সোমবার থেকে, আই দেয়ারফোর আমি সুতরাং, আর্নেস্টলি আন্তরিকভাবে, সাগ্রহে, রিকোয়েস্ট ইউ আপনাকে অনুরোধ করছি, টু কাইন্ডলি দয়া করে, গ্র্যান্ট মঞ্জুর করুন বা অনুমতি দিন, আমাকে 3 days লিভ 3 দিনের ছুটি, বিগিনিং দ্য ডে আফটার টুমোরো, যেটা শুরু হবে 3 দিনের ছুটি শুরু হবে ডে আফটার টুমোরো, আগামীকালের পরের দিন থেকে, তাহলে আগামীকালের পরের দিন থেকে ছুটিটা শুরু হবে। হোপিং ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আশা করছি আপনার কাইন্ড কনসিডারেশন, আপনার বিবেচনার জন্য, আপনার করুণ বিবেচনার জন্য আমি আশা করছি। তাহলে দেখো এখানে এই দুটো পার্টে আমি এরকম দুটো পার্ট যেরকম করা আছে, প্রথমে বলবে, তারপরে এই পার্টটা যেখানে তোমরা ছুটি চাইবে সেই পার্টটাকে আলাদা করে এইভাবে ঠিক এই ফরম্যাটে লিখবে। এরপর লিখতে হবে এখানে থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স সিনসিয়ারলি, লিখে তোমাদের নিজের নাম পুরোটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের অ্যাড্রেস, এই পার্টটা ইয়োর অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেস আছে সে অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, আর ডেটটা অবশ্যই কিন্তু তোমাকে এখানে দিতে হবে। পরেরটায় চলে আসি, এক্সারসাইজ 8, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, একটা চিঠি লেখো তোমার বন্ধুকে, উইদিন 100 words, 100 শব্দের মধ্যে, ন্যারেটিং ইয়োর এক্সপিরিয়েন্স, বর্ণনা করে তোমার অভিজ্ঞতা, অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ভ্রমণ করা একটা বন্যপ্রাণী স্যাংচুয়ারি, একটা বন্যপ্রাণীর অভয়ারণ্যে যে ভ্রমণ করে এসেছে তোমার বন্ধু। ইউর রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100, তাকে তুমি জানাও তুমি একটা অভয়ারণ্যে ভ্রমণ করে এসেছো, সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তোমার বন্ধুকে তুমি একটা চিঠি দাও। তাহলে এটা বন্ধুর কাছে চিঠি, এটা হচ্ছে পার্সোনাল লেটার,
তাহলে এই পার্সোনাল লেটারটা তুমি কিন্তু এইভাবে লিখতে হবে। পার্সোনাল লেটার এখানে দেখো তোমার ঠিকানা এখানে দিতে হবে। আমি যেমন এখানে দিয়ে দিয়েছি ইউনিক পার্ক, বেহালা, কলকাতা। আমি পিন নাম্বার দিয়েছি, ডেট দিয়েছি। এরকম পরপর তোমার ঠিকানা এখানে বসাবে আর এখানে একটা ডেট দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমার বন্ধুকে মাই ডিয়ার, এটা সম্বোধন এভাবে করতে হবে। মাই ডিয়ার, তোমার বন্ধুর নাম যেটা তুমি পছন্দ করবে সেই অনুযায়ী আমি এখানে রিয়া দিয়েছি। তুমি তোমার বন্ধুর নাম যেরকম তোমার বন্ধুর নাম যেরকম তোমার প্রিয় বন্ধু যেরকম আছে তার নাম এখানে দিয়ে শুরু করবে। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমি তোমার চিঠি গ্রহণ করেছি। আই অ্যাম ভেরি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত। টু নো দ্যাট, জেনে যে, ইউ হ্যাভ পারফর্মড ওয়েল, তুমি ভালো পারফর্ম করেছো। ইন দ্য লাস্ট ইউনিট টেস্ট, গত ইউনিট টেস্টে। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তাহলে দেখো এখানে প্রথমে চিঠির প্রথমে শুরুতে এই একটা আমি প্যারাতে ভাগ করেছি। এরকম করে লিখলে কিন্তু ফরম্যাটটা খুব ভালো হবে এবং ভালো নাম্বার পাবে। পরের যে আমি প্যারাটা করেছি, আই হ্যাভ জাস্ট রিটার্নড, আমি ফিরে এসেছি। জাস্ট সবে মাত্র ফিরে এসেছি ফ্রম আওয়ার ট্যুর, আমাদের ট্যুর থেকে, ভ্রমণ থেকে, অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম, আসামে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে। ইট ইজ ফেমাস ফর, এই পার্কটা বিখ্যাত, ফর কনজার্ভিং, সংরক্ষণ করার জন্য, ওয়ান হর্নড রাইনোস, এক শিংওয়ালা রাইনোস, গন্ডারদের সংরক্ষণ করার জন্য এটা বিখ্যাত। দ্য ফরেস্ট ওয়াজ ডেন্স, জঙ্গলটা ছিল ঘন। উই স্টেইড ইন এ গেস্ট হাউস, আমরা থেকেছিলাম একটা গেস্ট হাউসে। দ্য ফরেস্ট ওয়াজ অল অ্যারাউন্ড, জঙ্গলটা ছিল চারিদিকে। উই ভিজিটেড দ্য পার্ক, আমরা পার্কটায় ভিজিট করেছিলাম। বাই অ্যান অথরাইজড জিপ, একটা অথরাইজড কর্তৃপক্ষ অনুমোদিত একটা জিপে করে আমরা পুরো পার্কটা ঘুরেছিলাম। উই স রাইনোস, আমরা দেখেছিলাম গন্ডারদের, এলিফেন্টস, হাতিদের, টাইগার্স, বাঘেদের, বাইসন, এইটাও একটা পশুর নাম। অ্যান্ড মেনি আদার অ্যানিমেলস, এবং অন্যান্য অনেক প্রাণীদের। ভেরি ক্লোজ, ফ্রম ভেরি ক্লোজ প্রক্সিমিটি, খুব কাছ থেকে, খুব এখানে দেখো প্রক্সিমিটি মানে আমি লিখে দিচ্ছি নৈকট্য, খুব কাছ থেকে আমরা দেখেছিলাম। আই ওয়াজ চার্মড উইথ, আমি মুগ্ধ হয়েছিলাম। উইথ দ্য ওয়াইল্ড লাইফ দেয়ার, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী, আর দেয়ার মানে সেখানে, আমি মুগ্ধ হয়েছিলাম সেখানে বন্য প্রাণী দেখে। ইট ওয়াজ রিয়েলি এ থ্রিলিং ট্রিপ, এটা সত্যিই ছিল একটা খুবই রোমাঞ্চকর ভ্রমণ। ইউ মে ভিজিট এনি অফ দ্য স্যাংচুয়ারিস, তুমি ভ্রমণ করতে পারো এরকম একটা অভয়ারণ্যের যে কোনো একটায় তুমি ভ্রমণ করতে পারো। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি অপেক্ষা করতে থাকবো তোমার উত্তরের জন্য। লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা দিচ্ছি। অ্যান্ড রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এবং তোমার বাবা মাকে শ্রদ্ধা জানাচ্ছি। এভাবে লিখে এবার তোমাকে লিখতে হবে ইয়োর লাভিং ফ্রেন্ড লিখতে পারো, অথবা ইয়োর্স এভারও লিখতে পারো, যে যেরকম পছন্দ করবে সেরকম লিখবে। আমি যেমন এখানে লিখেছি দেখো, ইয়োর লাভিং ফ্রেন্ড, এটা। তারপরে নিজের নাম, কিন্তু এখানে পুরো নাম দিতে হবে না, এখানে তোমার নিজের নামটা দেবে, টাইটেলটা দেওয়ার দরকার নেই, শিরোনাম দেওয়ার দরকার নেই। আর এইখানটায় এই বাঁ দিকে তোমার বন্ধুর ঠিকানা দিয়ে দেবে। বন্ধুর ঠিকানাটা দেওয়ার সময় মাথায় রাখবে, ঠিকানাটা যখন দিবে তখন বন্ধুর নাম, কেয়ার অফ, বন্ধুর বাবার নাম দেবে, ভিলেজ বা পোস্ট অফিস, তোমরা যেরকম বন্ধুর ঠিকানা যেরকম চুজ করবে সেই অনুযায়ী দেবে। পুলিশ স্টেশন, থানা, তোমরা ডিস্ট্রিক্ট, তারপরে জেলা, আর পিন, এগুলো তোমরা যেরকম তোমাদের নিজেদের মতো করে দিয়ে নেবে। আর এখানে কিন্তু একটা স্ট্যাম্প অবশ্যই এরকম এখানে একটা দাগ করে এখানে স্ট্যাম্প কথাটা লিখে দিলে খুবই ভালো হয়। তোমাদের কোনো সমস্যা ও ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে,
চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো যে উত্তরগুলো কতটা সহজ ও সঠিক। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।